আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্য বইয়ে আলোচনার বিষয় হচ্ছে লেনদেন। সদ্য যারা ক্লাস 9 উঠছে তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক নতুন এবং হিসাব বিজ্ঞানটা আপনাদের জন্য নতুন। তাহলে লেনদেন জানলে স্যার আপনি অনেক কিছুই জানবেন। ফার্স্ট অফ অল আসেন আমরা লেনদেন নিয়ে আলোচনা করি। আমরা প্রথমেই লিখলাম ঘটনা। তাহলে সকল ঘটনা কিন্তু লেনদেন নাও হতে পারে, কিন্তু সকল লেনদেন কিন্তু একটা ঘটনা। ক্লিয়ার স্যার? আচ্ছা আসেন তাহলে এখন আসেন ঘটনাটা হতে পারে আর্থিক, আবার ঘটনাটা হতে পারে অনার্থিক। আর্থিক বলতে কি বুঝি স্যার? আসেন যে সকল ঘটনায় আর্থিক মূল্য থাকে, যে সকল ঘটনায় আর্থিক মূল্য থাকবে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, সে সকল ঘটনাগুলোকে বলে থাকি আমরা আর্থিক ঘটনা বা লেনদেন। পরবর্তীতে আসো অনার্থিক ঘটনা কি? যে সকল ঘটনায় অর্থের আর্থিক মূল্য থাকবে না এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না, সে সকলগুলোকে বলে থাকি আমরা অনার্থিক ঘটনা। এখন আসেন এখন আমরা আলোচনা করব লেনদেনের ক্লাসিফিকেশন নিয়ে স্যার। তাহলে আমরা আগে বলতাম যেটা লেনদেন না, তাহলে একটা এক্সাম্পল দিই স্যার। লেনদেন নয়, তাহলে লেনদেন নয় এটাতে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি স্যার কিরকম লেনদেন না। তাহলে একটা ঘটনা হচ্ছে একজন অফিসের বা কোনো কিছুতে ফরমায়েশ প্রদান করলেন। যেমন আমি একটা ফার্নিচার কেনার জন্য ফরমায়েশ করলাম, যে আমার একটা রহিম সাহেব আছে, ওকে বললাম রহিম সাহেব আমাকে একটা ফার্নিচার বানিয়ে দেন। ফরমায়েশ করলাম বা অর্ডার করলাম তাকে এখনও আমি কিন্তু টাকা পেমেন্ট করিনি, কিন্তু সেও আমাকে এখনও ফার্নিচার দেয়নি, তাহলে এটা এখন লেনদেন না স্যার। ক্লিয়ার? তারপর আসেন আমার একজন বিক্রয় কর্মচারী মারা গেল, সেখানে আমার প্রতিষ্ঠানে কোনো আর্থিক পরিবর্তন ঘটবে না, যার কারণে সেটাও লেনদেন না। যদি মালিক নিজের ব্যক্তিগত প্রয়োজনে বা নিজের ব্যক্তিগত তহবিলের থেকে যদি কোনো খরচ করে, যেমন মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, তাহলে সেটা লেনদেন হবে না। ক্লিয়ার? লেনদেন কোনগুলো হবে না সেটা তো ক্লিয়ার স্যার? ওকে স্যার। পরবর্তীতে আসেন যে সকলগুলো লেনদেন। স্যার আমি কিছু জিনিস ক্রয় করেছি, তাহলে পণ্য আসছে, টাকা চলে গেছে, আর্থিক লেনদেন ঘটেছে কিনা, তার মানে স্যার সেটা লেনদেন। ক্লিয়ার? ওকে স্যার। লেনদেনকে আমরা ক্লাসিফিকেশন করলে লেনদেনকে আমরা পাঁচটা ভাবে ক্লাসিফিকেশন করে দেখতে পারি। একটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন। প্রাতিষ্ঠানিক ভিত্তিক লেনদেনটা আবার আমরা দুই ভাবে করে থাকি। একটাকে বলি আমরা আন্তঃলেনদেন, আরেকটাকে আমরা বলবো বহিঃলেনদেন। তাহলে আন্তঃলেনদেন এবং বহিঃলেনদেন সম্পর্কে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। আন্তঃলেনদেন বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের ভিতরে যে সকল লেনদেন, যেখানে তৃতীয় পক্ষে কোনো সংশ্লিষ্ট থাকবে না বা প্রভাব থাকবে না, শুধু নিজের প্রতিষ্ঠানের মধ্যেই থাকবে, সে সকল লেনদেনগুলোকে বলে থাকি আমরা আন্তঃলেনদেন। যেমন স্যার আমি যদি বলি অবচয় একটা আন্তঃলেনদেন, কুরিন সঞ্চিতি এগুলো হচ্ছে একটা আন্তঃলেনদেন। এখন আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে স্যার কুরিন কি, কুরিন সঞ্চিতি কি, অবচয় জিনিসটা কি, সে সকল কিছু আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বহিঃলেনদেনগুলো কি? যে সকল লেনদেনগুলোর মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকে এবং প্রাতিষ্ঠানিক বাইরে সেটা সরাসরি সংগঠিত হতে পারে, পরবর্তীতে সংগঠিত হতে পারে, সেগুলোকে আমরা বলি বহিঃলেনদেন। আর্থিক এরপরে একটা টপিকসে আসো। অর্থ আদান প্রদান ভিত্তিকে লেনদেন হতে পারে তিন ধরনের। এক, নগদ লেনদেন। নগদ টাকা দিয়ে যদি কোনো কিছু কিনেন সেটাকে বলে নগদ লেনদেন। এখন আসেন ধারে বা বাকিতে লেনদেন। ধারে বা বাকিতে পরবর্তীতে দিবে এরকম চুক্তিতে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করেন। যেমন আমি একটা মুদির দোকানে বাকি খাই এবং আমি সেখানে গিয়ে বলি ভাই আমাকে 1 কেজি চাল দেন, আমি আপনাকে পরে টাকাটা দিব। তাহলে ওর সাথে আমি চুক্তিবদ্ধ হচ্ছি কিনা? চুক্তিবদ্ধতা হয় স্যার দুই ভাবে, এক লিখিত আর একটা হচ্ছে মৌখিক। ক্লিয়ার স্যার? ওকে স্যার। তাহলে ওর সাথে আমি মৌখিক চুক্তিবদ্ধ হচ্ছি, ভাই টাকাটা পরে দিব, তাহলে এটাও স্যার আমাদের এটা আসবে কোন ক্লাসিফিকেশনে? এটা আসবে অর্থ আদান প্রদান ভিত্তিতে লেনদেনের মধ্যে আসবে। আরেকটা হচ্ছে অনগদ লেনদেন বা লেনদেনই না। ঠিক আছে স্যার? ওকে। এরপরে আসেন উদ্দেশ্য ভিত্তিক লেনদেন। তাহলে উদ্দেশ্য ভিত্তিক লেনদেন হতে পারে তিন ধরনের। কিরকম স্যার? একটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে লেনদেন হতে পারে, একটা হচ্ছে অব্যবসায়িক উদ্দেশ্যে লেনদেন হতে পারে, আরেকটা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্যে লেনদেন হতে পারে। তাহলে তিনটা উদ্দেশ্যেই সাধারণত লেনদেন সংগঠিত হয়। ব্যবসায়িক লেনদেনটা আপনারা বুঝছেন, অব্যবসায়িক লেনদেনটা আপনারাও পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, দৃশ্যমান ভিত্তিক
দৃশ্যমানতা ভিত্তিক লেনদেন কি? আচ্ছা, দৃশ্যমানের ভিত্তিতে লেনদেন হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান কোনগুলো? যে সকল লেনদেনগুলো সকলের সামনে সংগঠিত হয়। যেমন আমি যে এই যে চালটা যে কিনলাম, তাহলে আমি সবার সামনে কিনেছি কিনা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন কোনগুলো? যেগুলো হচ্ছে যেমন সুনাম, প্যাটেন্ট, এগুলোকে আমি কারো থেকে দেখে দেখে কিনতে পারি নাকি? না, তাহলে ওগুলোই হচ্ছে অদৃশ্যমান লেনদেন। স্যার আসেন, উপযোগিতা ভিত্তিতে লেনদেন হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে স্যার মুনাফা জাতীয় লেনদেন। এখন আসেন আমরা লেনদেনকে নিয়ে আলোচনা করব। লেনদেন জিনিসটা কি? আমরা ক্লাসিফিকেশন করলাম, লেনদেনে অনেকগুলো ক্লাসিফিকেশন পেয়েছি। এখন আমাদের জানতে হবে লেনদেন জিনিসটা কি। ক্লিয়ার? আমরা লেনদেনকে দেখলাম, লেনদেন অনেকভাবে হতে পারে, আন্তঃলেনদেন, বহি লেনদেন, অনেক কিছু হতে পারে। লেনদেন জিনিসটা কি? তাহলে আমরা আসেন একটু আমরা আলোচনা করি। আমরা বলতেছি হিন্দি লেনা দেনা থেকে লেনদেন শব্দটি উৎপত্তি। তাহলে আমরা বলতে পারতেছি হিন্দি লেনা দেনা শব্দ থেকে লেনদেন শব্দটির উৎপত্তি। লেনা আমরা হিন্দি সকলেই জানি, লেনা মানে নাও, দেনা মানে দাও। তাহলে লেনা দেনা থেকে, বা এটাকে আমরা বলতে পারি গিভ অ্যান্ড টেক। তাহলে গিভ অ্যান্ড টেক মানে লেনা দেনা থেকে এই লেনদেন শব্দটি উৎপত্তি আসে। তাহলে এখন আসেন গতানুগতিক পড়া থেকে আমরা একটু বের হয়ে আসি। তাহলে আমরা লেনদেন হতে গেলে আমার মতে লেনদেন হতে গেলে 4টা বা 5টা জিনিসের খুবই লাগতে পারে। যেমন আসেন, লেনদেন হতে গেলে কি কি লাগতে পারে স্যার? লেনদেন হতে গেলে অনেক কিছুই লাগতে পারে। আমরা একটু দেখি কি কি লাগলে, একটা লেনদেন হতে গেলে কি কি আমাদের লাগবে। লেনদেন হতে গেলে প্রথমেই লাগবে দুটি পক্ষ। তারপরে লাগবে অর্থের আদান প্রদান। তারপরে লাগবে, আমি আমারটা ভাবে বলতেছি স্যার, পণ্য বা সেবার আদান প্রদান। তারপরে ধরেন মালিকানা সত্ত্ব পরিবর্তন। আমি মনে করি এই 4টা জিনিস থাকলে একটা লেনদেন বলা যায়। কিরকম স্যার? আমি কি নিজে নিজে লেনদেন করতে পারবো? এই ডাস্টারটা আমি কি নিজে নিজে কিনতে পারবো? না, অবশ্যই এটা বিক্রয় এবং ক্রয়ের জন্য দুজন প্রতিনিধি থাকতে পারে। ঠিক আছে? তাহলে লেনদেন করতে গেলে একা লেনদেন করা যায় না, লেনদেন করতে গেলে দুটি পক্ষ থাকতে হয়। ক্লিয়ার? ওকে স্যার। এখন আসেন অর্থের আদান প্রদান। স্যার অর্থের আদান প্রদান হতে হবে। এই যে আমি ডাস্টারটা কিনেছি, সেই ডাস্টারটা কেনার জন্য আমাকে কি করতে হয়েছে? অর্থ প্রদান করতে হয়েছে, তাই না? অর্থ প্রদানের ক্ষেত্রে সে আমাকে ডাস্টারটা দিয়েছে। তাহলে অর্থের আদান প্রদান ছাড়া আপনি লেনদেন করতেই পারবেন না। পরবর্তীতে আসেন পণ্য বা সেবার আদান প্রদান। এই যে স্যার আমি যে ডাস্টারটা কিনেছি, সেটা কি করলো? দোকানদার একটা অর্থের বিনিময় সেটা আমাকে ডাস্টারটা দিল না। আমি অর্থও দিতে পারি, চেকও দিতে পারি। চেকও একটা সম্পদ, আমি ওকে দিলাম, দিয়ে আমি এই জিনিসটা দিলাম। তাহলে এই জিনিসটা আমি কোনো একটা বিনিময় দিয়ে নিয়েছি, অর্থের তো আমার আদান প্রদান হয়েছে, তাই না? হোক সেটা আমি চেকে দিলাম, চেকেও দিলে অর্থ আদান প্রদান হচ্ছে, নগদে দিলেও অর্থ আদান প্রদান হচ্ছে। তাহলে আমি অর্থের বিনিময়ে এটা কিনেছি। স্যার খেয়াল করে, তাহলে পণ্য বা সেবার আদান প্রদান। সেবার আদান প্রদান স্যার কি? স্যার আমরা সবাই ডাক্তারের কাছে যাই না? তা আমি ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার অসুস্থ হয়েছে, আমাকে একটু চেক আপ করেন। তো উনি এগুলো চেক আপ করলো, করার পর আমার কিছু প্রেসক্রিপশন লিখে দিল, আপনি এগুলো খান। তাহলে এগুলো খাওয়ার পরে আমি গেলাম, টাকা দিলাম ওনাকে। তারপরে আমি বের হওয়ার সময় আমাকে বলতেছে যে আপনি আমার ভিজিটটা দেন। তাহলে ভিজিটটা যেহেতু দিব, তাহলে এই জিনিসটা যে আমি ওকে দিচ্ছি, উনি আমাকে কোনো পণ্য দেয়নি, উনি আমাকে দিয়েছেন সেবা। তাহলে আমরা বলতে পারি পণ্য বা সেবার আদান প্রদান। ঠিক আছে? আসেন মালিকানা সত্ত্ব পরিবর্তন। স্যার এই ডাস্টারটার মালিক ছিল এতক্ষণ দোকানদার,
এখন আমি যখন টাকার বিনিময়ে ডাস্টারটা আমি নিয়েছি, তাহলে এটার মালিক হচ্ছি আমি। স্যার একটা লেনদেনের মধ্যে যদি এত সব 4টা জিনিস ঘটে, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো। আমি আরেকবার রিপিট করি, লেনদেনের 2টা পক্ষ থাকতে হবে, অর্থের আদান প্রদান থাকতে হবে, তারপর হচ্ছে সেবা বা পণ্যের আদান প্রদান থাকতে হবে, বা মালিকানা সত্ত্ব পরিবর্তন হতে হবে। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। এই ডাস্টারটা আমি একটা দোকানদার থেকে কিনবো, বা সরি এই মার্কারটাই কিনলাম, ধরো ডাস্টার এর আগে একবার এক্সাম্পল দিয়ে দিয়েছি। তাহলে এই মার্কারটা আমি দোকানদার থেকে কিনবো, তাহলে আমি এক পক্ষ, দোকানদার এক পক্ষ, ক্লিয়ার? তাহলে 2টা পক্ষ আমরা পেয়েছি কিনা? তাহলে আমরা 2টা পক্ষ পেয়েছি, ঠিক আছে? 2টা পক্ষ পেয়েছি। এখন আসেন, আমি এই মার্কারটা দোকানদার তো আমাকে এমনি দিবে না, দিবে না। তাহলে আমি এই মার্কারের জন্য আমি দোকানদারকে আমি 60 টাকা প্রদান করছি, ঠিক আছে? তাহলে 60 টাকা দেওয়ার পর সে আমাকে বলতেছে, ধরেন তাহলে অর্থের আদান প্রদান হয়েছে কিনা? অর্থটা আমি ওকে দিয়েছি, মানে আমার অর্থের আদান প্রদান হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পণ্য বা সেবার আদান প্রদান, তখন উনি কি করলো? অর্থের বিনিময়ে আমাকে এই মার্কারটা দিল, তাহলে পণ্যের আদান প্রদানও হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন মালিকানা সত্ত্ব পরিবর্তন। তাহলে এটা এতক্ষণ মালিক ছিল কে? এটা এতক্ষণ মালিক ছিল যে হচ্ছে রে আপনার দোকানদার। এখন মালিক হয়ে গেছে কে? মালিক হয়ে গেছে আমি, ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আজকের বিষয় বা আজকে আমরা পাঠ্য বইয়ে জানলাম লেনদেন কি, লেনদেনের ক্লাসিফিকেশন, একটা লেনদেন হতে গেলে কি কি লাগবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এক হিসাব সমীকরণ কি, এবং হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে জাবেদা করতে হয়। এবং হিসাব, আমি মনে করি একটা হিসাব সমীকরণ দিয়ে অ্যাকাউন্টিংয়ের 70 হতে 80% কমপ্লিট ক্লাস 9-10দের জন্য। আশা করি দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।